সংঘর্ষ বিক্ষোভ ও সহিংসতায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে পার্বত্য জেলা খাগড়াছড়িতে। গত কয়েকদিনের টানা সহিংসতায় উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয় পাহাড়ি বাঙালিদের মধ্যে। চলে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা এবং বসত বাড়িতে আগুন দেওয়ার ঘটনাও ঘটে। সেই সঙ্গে ঘটে হতাহতের ঘটনাও। একটি ধর্ষণের ঘটনাকে কেন্দ্র করে কেন এরকম উত্তপ্ত হয়ে উঠল পাহাড়ি অঞ্চল, সেই সঙ্গে পাহাড়ে অস্থিরতার নেপথ্যে কি কারণ, এই প্রেক্ষাপটে আমাদের আজকের আলোচনা। দর্শক, আমি ফারনাজ জুই সবাইকে আমন্ত্রণ জানিয়ে শুরু করছি দেশ টেলিভিশনের প্রতিদিনকার আয়োজন দেশ সন্ধ্যা। আজকের আলোচনায় আমার সঙ্গে ভার্চুয়ালি যুক্ত হবেন মেজর অবসরপ্রাপ্ত ইমদাদুল ইসলাম, নিরাপত্তা বিশ্লেষক। স্বাগত জানাচ্ছি আপনাকে। ধন্যবাদ। যেমনটি বলছিলাম যে আসলে একটি ধর্ষণের ঘটনাকে কেন্দ্র করে কেন উত্তপ্ত পরিস্থিতি দেখছি আমরা পার্বত্য অঞ্চলে, নেপথ্যে কি কারণ থাকতে পারে বলে মনে করেন? ধন্যবাদ। আসলে এটা একটা উপলক্ষ মাত্র, কারণ ধর্ষণের ঘটনাটা প্রমাণিত হওয়ার আগেই এবং সেটার যথার্থ তদন্ত হওয়ার আগেই এই ঘটনাটাকে নিয়ে পুরো পার্বত্য অঞ্চল উত্তপ্ত হয়ে ওঠে এবং সেখানে দুটা সম্প্রদায়, বাঙালি এবং পাহাড়ি, পরিষ্কারভাবে দুটা ভাগে বিভক্ত হয়ে পড়ে। এর অর্থ হচ্ছে এটা অত্যন্ত গভীরে এক ধরনের বিভক্তি এই অঞ্চলে মানুষগুলোর মধ্যে রয়ে গেছে, যেটা আমাদের, আমি বলবো যে রাজনৈতিক নেতৃত্বের ব্যর্থতা, আমাদের যে সেখানে প্রচলিত সাংস্কৃতিক ধর্মীয় যত কিছু আছে মানুষের মধ্যে, এগুলি সব মেলবন্ধনে মানুষের মধ্যে ঐক্য সৃষ্টিতে ব্যর্থ হয়েছে। এটা স্পষ্ট, কারণ এটা ওই ঘটনাটা মাত্র ছিল উপলক্ষ। গত বছরও এরকম একটা উপলক্ষ নিয়ে পার্বত্য চট্টগ্রাম সম্পূর্ণভাবে একেবারেই দ্বিধাবিভক্ত হয়ে পড়েছিল। কারণ আমাদেরকে এই কথাটা আমরা কখনো মনে করি না। যেমন আজকে প্রথম আলো পত্রিকায় দেখলাম, আপনি যে বললেন বাড়িঘর আগুন দেওয়ার কথা, যে মহিলা তার বাড়ির সামনে একেবারে হতবিধ্বস্ত অবস্থায় পড়ে আছে, সেটা যে কোনো মানুষের হৃদয়কে আঘাত করবে, রক্তক্ষরণ হবে, মানসিকভাবে ভেঙে পড়ার মতো জিনিস। আমরা গাজাকে দেখেই আমরা কষ্ট পাচ্ছি, আমরা এটাকে আমরা অন্য চোখে দেখি, আমরা ঘৃণার চোখে দেখছি, কষ্টের চোখে দেখছি, নিন্দার চোখে দেখছি। কিন্তু আমাদের দেশের অভ্যন্তরে এই ধরনের ঘটনাগুলি যে ঘটছে, সেটার জন্য আমি মনে করি আমরা আমাদের পার্বত্য চট্টগ্রামকে, যদিও এটা অত্যন্ত একটা স্পর্শকাতর অঞ্চল, সেটাকে বিবেচনায় নিয়ে আমরা যে আমাদের জনগোষ্ঠীর মধ্যে একটা দেশপ্রেমবোধ, ঐক্য, ভালো মানুষ মন্দ মানুষ, এটাই সৃষ্টি করতে হবে। সেখানে আমি পাহাড়ি আমি বাঙালি এই জিনিসটা সৃষ্টির মাধ্যমে এখন যে বিভক্তি আছে, সেটা কিন্তু আমাদের জাতীয় সার্বভৌম ওই অঞ্চলের ইসলাম, এই বিভাজনটা কি কেউ উদ্দেশ্য প্রণোদিত ভাবে করছে? ডেফিনেটলি যদি আপনার মধ্যে বিভক্তি থাকে, সেটাকে অন্যরা ব্যবহার করবে। কারণ আমাকে এইটা মনে রাখতে হবে আমাদেরকে, পার্বত্য চট্টগ্রাম অঞ্চল, আমি একটু আগে বলছিলাম যে অত্যন্ত স্পর্শকাতর এবং সন্নিহিত অঞ্চলগুলোর মধ্যে যেখানে ভোলাটাইলিটি অর্থাৎ অস্থিরতা যাচ্ছে, সে অস্থিরতার ঢেউ স্মার্টলি যদি কেউ আমাদের দেশেও ছড়িয়ে দিতে চায়, তাহলে সেখানে যদি বিভক্তি থাকে, সেটাকে ব্যবহার করা খুবই সহজ। আর মানুষগুলি যে সেখানে যদি ঐক্যবদ্ধ থাকে, তাহলে এই কোনো ধরনের বিভক্তির সুযোগ নিয়ে অন্যরা সেখানে নাক গলানোর সুযোগ পাবে না। আমি কেন বলছি, যেমন ধরুন মিজোরাম কিন্তু একেবারে অস্থিতিশীল অবস্থা, সেখানে মিজো ন্যাশনাল ফ্রন্ট ছিল, তাকে উপলক্ষ করে এই যে কুকিচিন আমরা বলি, সেটা মণিপুরের সাথে একেবারেই পুরো অঙ্গাঙ্গী ভাবে জড়িত আছে, মণিপুরের কুকিদের সাথে। এবং আমাদের আরো দক্ষিণে সন্নিহিত অঞ্চল যেটা আছে, এই যে রাখাইন স্টেট, সেখানে আরাকান আর্মি এবং মিয়ানমার সেনাবাহিনীর মধ্যে যেসব যুদ্ধ বিগ্রহ, পারস্পরিক সংঘাত সংঘর্ষ, সেখানে আবার আমাদের এখানে আশ্রয় না রোহিঙ্গারাও কোনো না কোনো ভাবে সেখানে জড়িয়ে পড়েছে। তো সেখানে যে যারা স্টেক হোল্ডার আছে, যেমন আমি যতটুকু জানি, সেখানে আরাকান আর্মির বিরুদ্ধে এখন অভিযান পরিচালনার জন্য মিয়ানমার সেনাবাহিনী সেখানে প্রস্তুতি নিচ্ছে। তারা তাদের বিভিন্ন সাপ্লাই রুটগুলো ব্লক করেছে। আরাকান আর্মি এখন হাত বাড়াবে হয়তো সম্ভবত বাংলাদেশের দিকে। সে কি করবে? তার অর্থের জন্য, অর্থাৎ তার নিত্য প্রয়োজনীয় জিনিসগুলো আপনার ক্রয় করার জন্য, সংগ্রহ করার জন্য বাংলাদেশের দিকে অর্থের জন্য হাত বাড়াবে। সে কি দিয়ে হাত বাড়াবে? সে তার অস্ত্র আছে তার কাছে, সে অস্ত্র সে এখানে পার করিয়ে দিবে, বিনিময়ে টাকা চাইবে। সেই টাকা দিয়ে সে হয়তো বাংলাদেশ থেকে তার নিত্য প্রয়োজনীয় জিনিসগুলো সংগ্রহ করার জন্য উদ্যোগী হবে। এইসব জিনিসগুলো কিন্তু আমাদের এই যে বিভক্তি, এই যে সংঘাত, এই যে সংঘর্ষ পার্বত্য চট্টগ্রামে, সেটা একটা সুযোগ করে দিবে
বহিঃশত্রুকে। এটা আমাদের যারা নীতি কৌশল প্রণেতা আছেন, সরকারে যারা আছেন, তাদের অবশ্যই এটা বিবেচনায় রাখতে হবে যে পার্বত্য চট্টগ্রামের এই বিভক্তি শুধুমাত্র বাংলাদেশের সার্বিকভাবে বাংলাদেশের জন্য ঝুঁকি তৈরি করছেন, এই অঞ্চল পুরো অঞ্চলের জন্য একটা বা অন্যরা যারা সুযোগ সন্ধানী আছে তাদের জন্য একটা অবারিত সুযোগের সৃষ্টি করছে। সুতরাং কিন্তু এই এই প্রসঙ্গে প্রশ্ন বিভক্তিটা রাখতেই চাই যে পাহাড়কে অশান্ত করে বেনিফিশিয়ারি কারা হতে চাচ্ছে, সে আলোচনায় ফিরবো বিরতির পর। দর্শক, দেশবন্ধু পর্যায়ে একটা বিরতি নিচ্ছি। আবার আমন্ত্রণ, আপনারা দেখছেন দেশ টেলিভিশনের প্রতিদিনকার আয়োজন দেশ সন্ধ্যা। আজকের আলোচনায় ভার্চুয়ালি আমাদের সঙ্গে যুক্ত আছেন অবসরপ্রাপ্ত মেজর এমদাদুল ইসলাম, নিরাপত্তা বিশ্লেষক। আবারও স্বাগত জানাচ্ছি আপনাকে। যে প্রশ্নটি রেখে বিরতিতে গিয়েছিলাম, আরো একটি প্রসঙ্গ যুক্ত করি। সেনাবাহিনীর 203 পদাতিক ব্রিগেড ও খাগড়াছড়ি রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল হাসান মাহমুদ বলেছেন, খাগড়াছড়ির ধর্ষণের ঘটনাকে পুঁজি করে পাহাড়কে অশান্ত করার পরিকল্পনা করেছে ইউপিডিএফ। এর রেশ 3 পার্বত্য জেলায় পড়ার আশঙ্কা করেছেন তিনি। জানতে চাই, পাহাড়কে অশান্ত করে আসলে বেনিফিশিয়ারি কারা হতে চাইছেন? ধন্যবাদ। আসলে পার্বত্য চট্টগ্রাম, আমি শুরু থেকেই বলেছিলাম আপনাকে যে এটা স্পর্শকাতর একটা অঞ্চল। এটার কারণ হচ্ছে সন্নিহিত অঞ্চল। আজকে থেকে না, এটা 70-এর দশক থেকে পার্বত্য চট্টগ্রামকে অস্থিতিশীল করে এখানে যে ভূ রাজনীতির যারা বড় শক্তি, তারা কিন্তু এখানে একদিকে মহাচীন তখন তার সমাজতন্ত্র বিস্তারের জন্য, বিস্তৃতির জন্য পূর্ব ভারত এবং আমাদের এই অঞ্চলকে যেমন টার্গেট করেছিল, তাদের লক্ষ্য ছিল, একই সাথে চীনকে সেখানে বাধা দেওয়ার জন্য ভারত এবং মার্কিন যুক্তরাষ্ট্র উভয়ই তখন তৎপর ছিল এই অঞ্চলকে ঘিরে চীনের প্রভাবকে কাটেল করার জন্য। যার জন্য হয়তো সেই সময়ে পিসিজিএস, এই যে আপনার পিসিজিএসএস, তারও আগে শান্তি বাহিনীর সৃষ্টি, পার্বত্য জনসংহতি সমিতির সৃষ্টি। এখনো কিন্তু পার্বত্য চট্টগ্রামে অস্থিতিশীল করে বাংলাদেশের উপরে এক ধরনের প্রেসার ক্রিয়েট করা, বাংলাদেশকে চাপে রাখার জন্য পার্বত্য চট্টগ্রামকে অস্থিতিশীল করা, কারো এখানে তাদের ভূ রাজনৈতিক খেলার মধ্যে একটা গুটি হিসেবে কাজ করতে পারে পার্বত্য চট্টগ্রাম। সেজন্য পার্বত্য চট্টগ্রাম যদি অস্থিতিশীল থাকে, সেখানে বাংলাদেশ যদি এক ধরনের চাপে থাকে, তাহলে বাংলাদেশকে ধরেন যেটা আমরা বলি ভূ কৌশলগত অবস্থান থেকে বাংলাদেশকে, সেটা ব্ল্যাকমেইল হোক, বাংলাদেশের উপর এক ধরনের প্রেসার সৃষ্টি করা হোক, অথবা বাংলাদেশকে কোনো বলয়ের মধ্যে অন্তর্ভুক্ত করার জন্য এক ধরনের সুবিধা যারা লক্ষ্য নির্ধারণ করবে তাদের জন্য এটা হবে। তো সেজন্য পার্বত্য চট্টগ্রাম যদি অস্থিতিশীল থাকে, এখানে দুটো জিনিস আছে। একটা হলো বাংলাদেশ সেনাবাহিনীকে সেখানে ব্যতিব্যস্ত থাকতে হবে। বহির্বিশ্বে বাংলাদেশ সেনাবাহিনী এখন যে পিস কিপার হিসেবে, শান্তিরক্ষী হিসেবে আন্তর্জাতিক বলয়ে যে সুনাম আছে, সেখানে হয়তো একটা চিহ্ন, প্রশ্নবোধক একটা চিহ্ন আসতে পারে যে পার্বত্য চট্টগ্রাম তোমার দেশে যেখানে অস্থিতিশীল, তোমার দেশকে যেখানে তুমি শান্তিতে রাখতে পারো না, বাইরের বহির্বিশ্বে তুমি শান্তি স্থাপন করবা কি ধরনের, এই ধরনের একটা প্রশ্ন, কিন্তু প্রশ্নবোধক চিহ্ন বাংলাদেশ সেনাবাহিনীর জন্য কোনো যারা স্বার্থান্বেষী মহল কিন্তু তৈরি করতে পারে। সেটার থেকে পরিত্রাণ পাওয়া বা আমাদের সার্বভৌমত্ব, আমাদের স্বাধীনতাকে নিশ্চিত করার জন্য পার্বত্য চট্টগ্রামে যেটা বলছি, সেখানে জনগণের মধ্যে এই যে বিভক্তি, সেটাকে অবিলম্বে সেখান থেকে মানুষদের সরিয়ে আনতে হবে। মানুষদেরকে অন্তত একটা দেশের নাগরিক হিসেবে তার মধ্যে এই বোধ শক্তিটা কখনো যেন, সে পাহাড়ি হলে তার মধ্যে এই বোধ কখনো যেন না আসে যে আমি বোধহয় এই দেশের নাগরিক হিসাবে আমি এখানে আমরা যেটাকে বলি নেগলেক্টেড, অবহেলিত। এই অবহেলার ধারণা যেন কোনো মানুষের মনের মধ্যে সৃষ্টি হয়ে কোনো ধরনের ক্ষোভ যেন মানুষের মধ্যে না থাকে। ক্ষোভ কিন্তু অত্যন্ত খারাপ জিনিস, মানুষকে উদ্বুদ্ধ করে। এই যে দেখেন, এটা হচ্ছে, আমি এটা দর্শনের ঘটনা নয়, কিন্তু এটা পারস্পরিক ক্ষোভ থেকে কিন্তু এই আগুন দেওয়া, এই মারামারি, এই যে আজকে যদি এটা হতো যে আগুন নিবানোর জন্য, আমরা ছোটকালে দেখেছি কোথাও আগুন লাগলে সবাই একসাথে দৌড়ায় তার আগুন নেবানোর জন্য। আজকে সেখানে আগুন দেওয়া হচ্ছে, সেখানে লুট করা হচ্ছে, সেখানে হত্যাকাণ্ডের শিকারে পরিণত করা হচ্ছে। এইসব জিনিসগুলো আমি শুরুতে যেরকম বলি, আবারও আমি দায়বদ্ধ করব আমাদের রাজনীতিবিদদের, আমাদের কৌশল প্রণেতাদের। তারা ব্যর্থ হয়েছেন মানুষকে একীভূত করাতে, তারা ব্যর্থ হয়েছেন মানুষকে বলতে যে এটা আমার দেশ। এই কথাটা মানুষ যদি সমস্বরে, পাহাড়ি, বাঙালি, হিন্দু, মুসলমান যারা আছে ওখানে, বৌদ্ধ, খ্রিস্টান, সবাই যদি এটা বলতো যে এটা আমার দেশ, যারা খারাপ মানুষ তার বিরুদ্ধে আমি দাঁড়াচ্ছি, ভালো মানুষের পক্ষে আমি দাঁড়াচ্ছি, এই কথাটা, এই চেতনাবোধ, এই বোধ যতক্ষণ মানুষের মনে, তার অন্তরের অন্তঃস্থলে প্রথিত না হবে, ততক্ষণ পর্যন্ত কিন্তু আমাদের জন্য এই সমস্যা থাকবে। আমরা এটা বারবার ফেস করব। একটা ঘটনাকে উপলক্ষ করে আপনি সমতলে হচ্ছে, ধর্ষণ হচ্ছে, তার অর্থ কি সেখানে দুই ভাগে বিভক্ত হয়ে মানুষ একজনের বাড়ি থেকে একজন আগুন দিচ্ছে নাকি বিচার চাচ্ছে?
বিচার চাইবে, মানুষ বিচার চাইতে পারে, কিন্তু সেখানে পারস্পরিক দ্বন্দ্ব, হাঙ্গামা, সেনাবাহিনীর গাড়ির উপরে আগুন দেওয়া, গুলি করা, তারপর সেখানে সেনাবাহিনী ফেরত যাও স্লোগান দেওয়া, এগুলি হচ্ছে বহিঃপ্রকাশ মানুষের এক ধরনের তার নেতিবাচক বা তার ক্ষোভ থেকে। সেটা কিন্তু দূর করার দায়িত্ব কিন্তু সরকারের। সরকারকে সেদিকে সজাগ দৃষ্টি যদি না দেয়, সরকার আরো ধরনের বড় বড় বিপদের মুখোমুখি হবেন, এটা একেবারে নিশ্চিত করে আমি বলতে পারি। আলম চৌধুরী বলেছেন, একটি মহল খাগড়াছড়িতে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করার চেষ্টা করছে, ভারত বা ফ্যাসিস্টদের ইন্ধনে ঘটনা ঘটে থাকতে পারে। আপনিও কিছুক্ষণ আগে বলছিলেন যে আমাদের পার্বত্য অঞ্চল বেশ কিছুদিন আগে, বহু বছর ধরেই আসলে ভূ রাজনীতির একটা অংশ হয়ে গিয়েছে। সেই জায়গা থেকে আমাদের স্পর্শকাতর অঞ্চলকে নিয়ে ভারত কোনো নীল নকশা করছে কি? আমার বক্তব্য হচ্ছে, এখানে কেউ যদি নীল নকশা করুক, সুযোগ পেলে সে করতে চাইবে। আপনি দা ইন্ডিয়ান ট্রাভেল পেরিফেরি, সুবীর ভৌমিকের বইতে দেখবেন পরতে পরতে পাতায় পাতায় আছে কিভাবে ইনফিল্ট্রেশনের জন্য তারা তাদের যে স্পাইওনিজিং এজেন্সি গুলোকে তারা নিয়োগ করে। একই সাথে আপনার কাউবয় অফ ইন্ডিয়া, কাউয়ের বইতে আপনি দেখবেন কিভাবে সেখানে অপারেশন চলে। বা তারাও আমাদেরকে এক সময়ে সময়ে আমাদেরকেও ব্লেম করেছে, দোষারোপ করেছে, আমরা নাগাদের আশ্রয় দিয়েছি, মিজোদের আশ্রয় দিয়েছি, এসব কথাবার্তা আছে। কিন্তু আমার কথা হচ্ছে, আমি যদি সেখানে উর্বর ক্ষেত্র সৃষ্টি করে দেই, আপনি বীজ বপনের জন্য যদি উর্বর ক্ষেত্র থাকে, সেই বীজ বপন করবে। আমি যদি সেখানে কোনো উর্বরতা না রাখি, সেখানে যদি কোনো ধরনের এই সমস্যা, এই যে মানুষে মানুষে ভুল বুঝাবুঝি, মানুষে মানুষে বিভক্তি, এটা যদি সুযোগটা না দেই, তাহলে সেখানে কারো বাপের সাধ্য নাই যতই চেষ্টা করুক পার্বত্য চট্টগ্রামকে অস্থিতিশীল করা। কিন্তু আমি যদি গিভেন বলা হয়, যে গিভেন সিচুয়েশন, আর মিলিটারিতে বলে গিভেন সিচুয়েশন, আমার সিচুয়েশনটাকে যদি আমি সেরকম করে রাখি, উত্তপ্ত করে রাখি, আমি পেট্রোল দিয়ে রাখছি, কেউ একজন এসে খালি এখানে আগুন দিবে, তাহলে এটা ধাউ ধাউ করে জ্বলবে। আমি সেখানে জ্বালানি দিয়ে রেখেছি, আমি সেখানে আপনি ভূমিকা এমন করেছি একেবারে সব তাবদাহের মধ্যে আছে, সেখানে গিয়ে আমি একটা স্ফুলিঙ্গের সৃষ্টি করলাম, সেটা সেখানে দাবানল হোক। এটা অন্যকে আমি সুযোগ দিব কেন? আমি যে অন্যকে দোষ চাপানোর থেকে আমি নিজের দিকে প্রথম দেখতে হবে। আমার মানুষ কেন সেখানে বিভক্ত হয়ে আছে? আমার মানুষরা কেন পরস্পর মুখোমুখি হবে? বাইরের থেকে একজন আসলো, আমার ঘরের ভিতরে এসে যদি বলে যে তোমার ভাই, তুমি তোমার ভাইয়ের মাথায় একটা বাড়ি মারো, আমি কি আমার ভাইয়ের মাথায় বাড়ি মারবো? আমি যদি আমার ভাই আর আমার মধ্যে বোঝাপড়া থাকে, আমরা যদি সম্বন্ধ সেরকম থাকে, আমার সম্পর্ক যদি হয়তো পারস্পরিক, আমার ভাইকে আমি জানি আমার ভাই আমার জন্য কিরকম অনুভব করে, আমার জন্য জীবন দিতে রাজি আছে আমার ভাই, এটা যদি আমি বুঝি, বাইরের লোক এসে বলে তোমার ভাইয়ের মাথায় একটা বাড়ি মারো, আমি মারবো। ইমদাদুল ইসলাম, আমরা গত বছরও কিন্তু পাহাড়ের সহিংসতার ঘটনা দেখেছি, কিন্তু পার্বত্য অঞ্চলে আসলে এই যে সহিংসতা আমরা দেখছি দিনের পর দিন, এই সহিংসতা নিরসন আসলে টেকসই সমাধানটা কিভাবে আসবে, সে প্রশ্নটি রেখে আবারও বিরতিতে যেতে চাই। দর্শক, দেশ সন্ধ্যার এই পর্যায়ে আবারও বিরতিতে যাচ্ছি, সাথেই থাকুন। আবারও আমন্ত্রণ, আপনারা দেখছেন দেশ সন্ধ্যা। আজকের আলোচনা চলছে পাহাড়ে অস্থিরতার নেপথ্যে কারণ কি, এই শিরোনামে আমরা আবারও যুক্ত হচ্ছে এমদাদুল ইসলামের সঙ্গে। এমদাদুল ইসলাম, আপনার কাছে প্রশ্ন রেখে বিরতিতে গিয়েছিলাম, যে প্রশ্নটি ছিল পার্বত্য অঞ্চলের সংকটের টেকসই সমাধান কিভাবে আসবে? ধন্যবাদ। আসলে টেকসই সমাধান বলতে একদিনে এই সমাধান আসবে না। এটা দীর্ঘকালীন একটা সমস্যার সৃষ্টি হয়েছে। যেমন কাপ্তাই বাঁধের মধ্যে যারা ক্ষতিগ্রস্ত হয়েছে, পাহাড়ি জনপদ, তাদেরকে যেমন পুনর্বাসন করা হয়েছে, সেখানে তারা যেন সত্যিকার অর্থে পুনর্বাসিত হয়ে তারা যেন মনোবেদনাটা তাদের চলে যায় যে তারা এক সময় উচ্ছেদ হয়ে আসছে তাদের ভিটে মাটি থেকে। দ্বিতীয়ত, যেখানে বাংলাদেশের অন্যান্য অঞ্চল থেকে যেসব মানুষেরা সেখানে বসতি স্থাপন করেছে, তাদের মধ্যে একটা ঐক্য, রিকনসিলিয়েশন বা এক ধরনের তাদের মধ্যে পারস্পরিক সম্পর্ক সৃষ্টি করার জন্য আমরা কোনো ধরনের রাষ্ট্রীয় পর্যায় থেকে কোনো ধরনের কোনো প্রোগ্রাম কর্মসূচি আমরা কখনো কিন্তু প্রণয়ন করি নাই, গ্রহণ করি নাই। মানুষকে মানবতার মধ্যে রেখে, মানুষকে তার মানবিক কল্যাণ যেগুলো আছে দৃষ্টিভঙ্গি, সেগুলো যেন মানুষের মধ্যে ব্যাপ্তি লাভ করে, মানুষ যেন সেটার উপরে ভিত্তি করে তার জীবন যাপন করতে পারে, মানুষের মধ্যে হানাহানি সেটা যেন বিদূরিত হয়, এই ধরনের কর্মসূচিগুলো আমরা সরকারি পর্যায় থেকে আমরা সেখানে গ্রহণ করি নাই। দ্বিতীয়ত যেটা হয়েছে সেটা হচ্ছে পাহাড়ে প্রচন্ড এক ধরনের চাঁদাবাজির ব্যাপ্তি ঘটেছে। সেনাবাহিনী যেখান থেকে যেসব ক্যাম্পগুলো থেকে সরে এসছে শান্তি চুক্তি অনুযায়ী, সেখানে কিন্তু 4টা দল পার্বত্য চট্টগ্রামে এখন সেখানে চাঁদাবাজিতে ব্যাপৃত আছে। সেটার মাধ্যমে পাহাড়ের মানুষগুলির মধ্যে এক ধরনের কষ্ট, দুঃখ, এক ধরনের
যাতনা, এক ধরনের নির্যাতন, নিপীড়ন, এই জিনিসগুলো মানুষের মধ্যে সৃষ্টি হয়েছে। সেখানে তাদের নিরাপত্তা একদিকে যেমন নিশ্চিত করার ব্যবস্থা খুব সুদৃঢ়ভাবে গ্রহণ করতে হবে, তবে রিকনসিলিয়েশন জিনিসটা মানুষের মধ্যে, এই যে পাহাড়ি বাঙালি বলে যে জিনিসটা সৃষ্টি হয়েছে, যেটা উপলক্ষ করে এই সমস্যার সৃষ্টি হয়, দাঙ্গা হাঙ্গামা সৃষ্টি হয়, সেটা থেকে পরিত্রাণ পাওয়ার জন্য সমাধানের পথ হচ্ছে সরকারকে এগিয়ে এসে এই কর্মসূচি, অঞ্চল অঞ্চল ভিত্তিক কর্মসূচি গ্রহণ করতে হবে, যে মানুষের মূল্যবোধ ফেরানোর জন্য। সেখানে যারা মননশীল মানুষেরা আছে তাদেরকে দিয়ে উদ্যোগী ভূমিকা পালন করা উচিত বলে আমি মনে করি। স্থানীয় যেমন ওখানে কিন্তু কারবারি ইমদাদুল ইসলাম, আমরা তো হ্যাটম্যান জানি যে পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তির ২৬ বছর পেরিয়ে গেছে, এখনো বলা হয় যে চুক্তির পূর্ণাঙ্গ বাস্তবায়ন হয়নি। চুক্তি থেকে আমরা বিচ্যুত কেন হলাম? বিচ্যুতি হয় নাই, চুক্তি থেকে বিচ্যুত হয় নাই বলে সেখানে এখনো পর্যন্ত রিজিওনাল কাউন্সিল আছে। ওখানে চুক্তি অনুযায়ী রিজিওনাল কাউন্সিলের চেয়ারম্যান হবেন একজন উপজাতীয়, সেটাও উপজাতীয় চেয়ারম্যান আছে। তিনটা আপনার জেলা পরিষদ আছে, সেখানেও শান্তি চুক্তি অনুযায়ী জেলা পরিষদের চেয়ারম্যানরা একজন উপজাতীয় হবে, সেটাও আছে। সেখানে শান্তি চুক্তি অনুযায়ী কতজন কোন জনসংখ্যার কোন জাতিসত্তার থেকে আসবে সেটাও হচ্ছে। সেখানে অনেকগুলো জিনিস এখন কিন্তু রিজিওনাল কাউন্সিলের হাতে অর্পণ করা হয়েছে। সেখানে প্রশাসনের অনেক কিছু রিজিওনাল কাউন্সিলের মধ্যে হস্তান্তর করা হয়েছে। চিটং হিলট্রেক্স ডেভেলপমেন্ট বোর্ড আছে, সেটাকেও হস্তান্তর করা হয়েছে। শুধুমাত্র একটা জিনিসের ক্ষেত্রে এসে আমি যতটুকু জানি সেটা স্ট্যাগন্যান্ট হয়ে আছে, সেটা স্তীমিত হয়ে আছে শান্তি চুক্তির অগ্রগতিটা, সেটা হচ্ছে ভূমি সমস্যা। ভূমি সমস্যার জন্য ভূমি কমিশন করা হয়েছে। সেখানে আগে ছিল পার্বত্য চট্টগ্রামে চিরস্থায়ী বন্দোবস্ত প্রথা ছিল না, যার জন্য ভূমি পাহাড়িরা কমিশনের বিষয়ে কিন্তু আমরা অভিযোগ শুনেছি যে ভূমি কমিশন কাগজে কলমে সীমাবদ্ধ রয়েছে। এটার একটা একেবারেই আমি বলবো যে এটার একটা আপনার কঠিন একটা সমস্যা ভূমি কমিশন ফেস করে। সেটা জিনিসটা খুব কিন্তু ক্রিটিক্যাল এই জন্য বলছি, সেখানে আগে সমতলের মতো চিরস্থায়ী বন্দোবস্ত প্রথা কিন্তু ছিল না। পাহাড়ের মানুষ এখানে জুম চাষ করে, আজকে ৩ বছর পরে সে আবার শিফট করে চলে যায়। যেই জিনিসগুলো সে আবাদ করেছে, জমি আবাদ করে, সেটা ছেড়ে আরেকটা অঞ্চলে চলে যায়। সেখানে যখন সমতলের মানুষগুলো যখন পুনর্বাসিত হয়েছে, অনেকেই কিন্তু সেখানে ওই যে উপজাতীয় মানুষের দ্বারা তার যেহেতু বন্দোবস্ত ছিল, সেখানে কিন্তু সেই ভূমির অনেক কিছু অনেক অঞ্চলে তার দখলে চলে গেছে, যারা বসতি স্থাপন করেছে তাদের কাছে। তো সেগুলোর থেকে নিষ্পন্ন করার জন্য, সেগুলি সমাধান করার জন্য যখন ভূমি কমিশন যায়, এখন যার দখল আছে সে মনে করে যে এটা তো আমার এই জমি, এবং তাকে কাগজও দেওয়া হয়েছে। এইখানে হচ্ছে মূল সমস্যাটা সৃষ্টি হয়েছে। পৃথিবীতে এমন কোনো সমস্যা নাই যেটা সমাধান হয়নি। এজন্য আশাবাদী হয়ে এই সমস্যার সমাধান করতে গেলে সেরকম দূরদৃষ্টি সম্পন্ন ক্যাপাবল যোগ্য মানুষদের যদি ভূমি কমিশনে দেওয়া হয়, তারা নিশ্চয়ই সেখানে একটা সমাধান বের করে নেবেন। এবং সেটাও সমাধান বের করতে নিয়ে আপনি যেমন, আমি দক্ষিণ আফ্রিকার উদাহরণ দিব, সেখানে কিন্তু রিকনসিলিয়েশন কাউন্সিলের মাধ্যমে অ্যাপাথাইড যেটা ছিল, মানুষে কালো এবং সাদার মধ্যে যে বিভক্তি ছিল, সেটা কিন্তু নেলসন ম্যান্ডেলার এই যে রিকনসিলিয়েশন কাউন্সিলের মাধ্যমে সেটাকে সুন্দরভাবে, আমার সৌভাগ্য হয়েছিল আমি সাউথ আফ্রিকাতে দেখার জন্য, মানুষে যে মেলবন্ধন সৃষ্টি করা হয়েছে, সেটা এক অপূর্ব বিষয়। এখানে তো আমাদের এখানে সেই বড় সমস্যাও না, কিন্তু আমাদের দেশের সমস্যা একটা ছোট্ট অঞ্চলকে নিয়ে এবং অল্প সংখ্যক মানুষকে নিয়ে। আর সাউথ আফ্রিকা একটা বিশাল দেশ, সেখানে যদি সমস্যার সমাধান হয়, মানুষের মধ্যে ঘৃণার যে সৃষ্টি করা হয়েছিল, মানুষের মধ্যে যেটা অ্যাপার্থাইড অর্থাৎ সাদা কালোর মধ্যে যে সমস্যার সৃষ্টি করে, সেগুলি সমাধান করা যায়। এখানে ভূমি সমস্যার সমাধান না করতে পারার কোনো যুক্তি আছে বলে আমার মনে হয় এখানে দক্ষ শাসক যারা, প্রশাসক যারা আছে, অনেক ইংরেজিতে একটা কথা আছে, সেই কথাটা হচ্ছে হিমালয় জয় করতে গিয়ে অনেকেই ব্যর্থ হয়ে গেছেন, তাই বলে মানুষের কাছে হিমালয় অজেয়তাকে নেই। পার্বত্য চট্টগ্রামের সমস্যা একজন দুজন কমিশন, একটা দুইটা কমিশন পারে না বলে ভবিষ্যতের কোনো কমিশন এটা সমাধান দিতে পারবে না এমন কোনো কথা নেই। কথা হচ্ছে সেখানে আমি কত ক্যাপাবল মানুষদেরকে, আমাদের সবচেয়ে যোগ্য যারা প্রশাসক আছেন, সিভিল প্রশাসন, তাদের থেকে বাছাই করা মানুষদের, এখন আপনি রিটায়ারমেন্টে চলে গেছে, সে আল্লাহ বিল্লাহ করে তার দিন কাটানোর কথা, তার এখন চাওয়ার পাওয়ার তেমন কিছু নাই। সেখানে না করে সেখানে যারা সত্যিকারের দক্ষ মানুষ, অর্থাৎ আমি বলবো যে আমাদের বেস্ট পসিবল যারা এই যে প্রশাসনিক কর্মকর্তা, সেরকম কর্মকর্তাদের পার্বত্য চট্টগ্রামে, যার এখনো 20 বছর 30 বছর চাকরি রয়ে গেছে, প্রয়োজনে যারা ইয়াং জেনারেশন তাদেরকে বাছাই করে
ভূমি কমিশনকে দেওয়া হোক, হি উইল টেক দ্য ইনিশিয়েটিভ এবং হি উইল গিভ দ্য ইনসেন্টিভ, হি উইল বি এবল টু মোটিভেট দ্য পিপল এবং এই সমস্যার সমাধান করতে পারবে। আমি এই জন্য আমি কখনো প্যাসিভ হই না, আমি সবসময় আমি আশাবাদী, অপটিমিস্টিক। এটা সমাধান করা যাবে, না যাওয়ার কোনো কারণ নাই। যথাযথ পদক্ষেপের কথা বলছেন আপনি এমদাদুল ইসলাম। আমরা আমাদের আয়োজনের একেবারে শেষ পর্যায়ে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমাদের সঙ্গে যুক্ত হবার জন্য। দর্শক, এখানেই শেষ করছি দেশ সন্ধ্যার আজকের আয়োজন। ধন্যবাদ এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য।